আম নিন গো আম, হলুদ টসটসে পাকা সুস্বাদু মিষ্টি আম। একবার মুখে দিলে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে শুধু আমের ভিতরেই ঢুকে যাবেন। আম নিবেন গো আম। কিরে টুনি, পাকা আমের কেজি কত করে? মাত্র 30 টাকা কেজি, নিয়ে নিন দাদা, ঠকবেন না, অনেক সুস্বাদু আম। আচ্ছা দে তো, একটু খেয়ে দেখি, তারপর না হয় কিনে নিব। এই নিন দাদা। আরে বাহ, অনেক সুস্বাদু মিষ্টি আম তো। যা, তুই 30 টাকা চেয়েছিলি না, আমি তোকে খুশি হয়ে 40 টাকা কেজি দিব। তুই আমাকে 10 কেজি আম দে তো দেখি। এই নিন দাদা, আপনার 10 কেজি আম। আর এই নে তোর টাকা। আর শোন, প্রতিদিন তুই আমার বাড়িতে 2 কেজি করে আম নিয়ে আসবি, আর তার বিনিময়ে আমি তোকে বাজার মূল্যের থেকে বেশি দাম দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দাদা, আমি প্রতিদিন সকাল করে তাজা তাজা আম দিয়ে আসবো। বান্টি আম নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও খুশি হয়ে বাকি আমগুলো নিয়ে জঙ্গলে ঘুরে আসে। এরপর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। টুনি আম বিক্রি করে ফিরছিল, এমন সময় কালু নামের এক পাখি টুনির পথ আটকায়। কিরে টুনি, কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছ না, আমি আম বিক্রি করে বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমার সামনে থেকে সরে যাও, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আরে দাঁড়া দাঁড়া, এত অস্থির কেন হচ্ছিস? আমি তো তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোকে বিয়ে করতে চাই। আর আমাকে বিয়ে করলেই তো আর তোকে আম বিক্রি করতে হবে না। আমি নিজে রোজগার করে খেতে পারি, তাই আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। খুব তো তোর টাকার বড়াই দেখছি, একদিন তোর এই টাকার বড়াইটাই আমি শেষ করে দিব বলে দিলাম। যাও তো দাদা, পারলে করিও। এই টুনিটা তো দেখছি খুব বদমাশ, কিন্তু এত সহজে তো আমি হাল ছাড়ার পাত্র নই। ওকে যে করেই হোক অপদস্থ আমি করেই ছাড়বো। কালু এসব ভাবতে ভাবতে নিজের বাড়ি চলে যায়। এদিকে রাতও গভীর হয়ে আসে, সবাই যার যার ঘরে ঘুমিয়ে পড়ে। তারপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। এদিকে মোরগের ডাক শুনে টুনির ঘুম ভেঙে যায়। এ মা, সকাল হয়ে গেছে, আজ তো বান্টি দাদার বাড়িতে আম দিয়ে আসার কথা ছিল। ছি ছি ছি, কি দেরিটাই না হয়ে গেল। কে জানে উনি আবার কিছু মনে করে বসে থাকে নাকি। না না, এসব ভাবার আর কোনো প্রয়োজন নেই। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে টুনি তার আম বাগানে যায় আর পাকা পাকা আম নিয়ে বান্টির বাড়িতে ফিরে আসে। বান্টি দাদা, আজ আসতে একটু দেরি হয়ে গেল, কাল থেকে আর দেরি হবে না। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, এই নে তোর টাকা। ধন্যবাদ দাদা। টুনি টাকা নিয়ে আমের ঝুড়িটা নিয়ে আবার যেতে থাকে। পথেই আবারও কালু কাকের সাথে দেখা হয়। কিরে টুনি, তুই বান্টির বাড়ির রাস্তায় কেন এত সকালে? সারা রাত কি তাহলে তুই বান্টির বাড়িতে ছিলি? কালু দাদা, মুখ সামলে কথা বলো। আমি বান্টি দাদার বাড়িতে গিয়েছিলাম আম দেওয়ার জন্য। আমি রোজ বান্টি দাদার বাড়িতে আম নিয়ে আসি, আর উনি আমাকে বাজার মূল্যের থেকে বেশি দাম দেয়। তোর তোর গাছের আম নয়, তোর রূপ দেখেই তোকে টাকা বেশি দেয়, বুঝেছিস? কালু দাদা, ভালোভাবে কথা বলো বলছি, নয়তো খারাপ হয়ে যাবে কিন্তু। কি করবি রে, কি করবি তুই? ওরে বাবা রে টুনি, তুই কাজটা একদম ঠিক করলি না, এর জন্য তোকে অনেক মাসুল দিতে হবে। বাবা রে বাবা, পালাই। আরে যা যা, কি মাসুল দিতে হয় আমি দিয়ে দিব। কালু দৌড়ে তার বাড়ি চলে যায়। এরপর টুনি বাজারে যায় আর আম বিক্রি করে। আর কিছু বাজার করে বাড়ির পথে রওনা দেয়। হঠাৎ পথে একটা বৃদ্ধার সাথে দেখা হয়। কে রে বাছা, কে? আমার পাশে না বসে পাশ কাটিয়ে কোথায় চলে যাচ্ছিস? কোথাও না গো বুড়িমা, আমি আমার বাড়ি ফিরছিলাম। এবার বলো তো বুড়িমা, তুমি ডাকলে কেন আমায়? তোর এই বুড়িমাটা যে 2 দিন হলো না খেয়ে আছে, তুই কি তা একবারও খোঁজ নিয়েছিস? আহারে বুড়িমা, আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম গো, তাই তোমার খোঁজ নিতে পারিনি। আজ যখন তোমার বাড়ির সামন দিয়ে যাচ্ছিলামই, আর তোমার সাথে দেখা হয়ে গেল, আর আমার হাতে দেখো বাজারও আছে, তাহলে আজ এই বাজার দিয়ে তোমার বাড়িতেই রান্না বান্না করে খাই। আচ্ছা আচ্ছা কর বাছা, আমি সেই কতদিন থেকে যে তোর হাতে রান্না খাই না। টুনি বৃদ্ধার বাড়িতে মনের সুখে রান্না করতে থাকে। ওইদিকে কালু কাক মনের ক্ষোভে
সাপের মতো ফুলতে থাকে। আমার মাথায় জবরদস্ত একটা বুদ্ধি এসেছে। আমি আজ সেই বুদ্ধি অনুযায়ী কাজ করব। এতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মনে হচ্ছে টুনি বাড়িতে নেই। এই সুযোগে আমি আমার কাজটা সেরে ফেলি। বাহ, একদিনেই হলুদ রং করা আমগুলো পাকা আম মনে হচ্ছে। টুনি, এবার তুই বুঝবি কত ধানে কত চাল। কালু হাসতে হাসতে বাড়ি ফিরে যায়। এদিকে রাতও হয়ে আসে। টুনি বৃদ্ধাকে বিদায় জানিয়ে নিজের বাড়িতে আসে, এরপর ঘুমিয়ে পড়ে। এইদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি ঘুম থেকে উঠে আম বাগানে যায়। আরে বাহ, একদিনেই আমার বাগানের সব আম পেকে গেছে। যাক, ভালোই হয়েছে। আমি আগে বান্টি দাদার আমগুলো পেড়ে নিয়ে আসি। টুনি আম পেড়ে বান্টির বাড়িতে যেতে থাকে। এইদিকে কালু কাকু টুনিকে অপদস্থ করার জন্য বান্টির বাড়ির দিকে যেতে থাকে। বান্টি দাদা, এই নাও আম। এনেছিস, ভালোই হয়েছে। দে, আজ আমার খুব আম খেতে ইচ্ছে করছে। তুই আমগুলো এনে ভালোই করেছিস। বান্টি দাদা, ওই আমগুলো খেও না। ওগুলো ভালো আম নয়। ওগুলো হলো হলুদ রং করা আম। রং করা আম মানে? ওমা, তাই তো। টুনি, এসব কি? দাদা, আমি জানি না এসব। আমি তো প্রতিদিনের মতো আমার বাগান থেকেই পাকা আমগুলো পেড়ে এনেছি। রং করা আম হবে কেন? আমি তো আমে হলুদ রং করিনি। আমি তো পাকা আমই এনেছি। বান্টি দাদা, টুনি মিথ্যা কথা বলছে। ও নিজেই কাঁচা আমে হলুদ রং করে বেশি টাকায় বিক্রির আশায় আপনার কাছে নিয়ে এসেছে। ওর কথা বিশ্বাস করবেন না, ও একটা ঠক। ছি টুনি, আমি তোকে কত বিশ্বাস করেছিলাম, আর তুই কি না? না বান্টি দাদা, এই কালু মিথ্যে কথা বলছে। এ কি, কালুর মাথায় হলুদ রং কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কালু দাদা, তোমার মাথায় হলুদ রং কি করে এলো গো? ওই তো আমগুলো রং। বাকি বলে শেষ করো। না মানে আর না মানে করতে হবে না। বান্টি দাদা, সব পরিষ্কার। তুমি এখন একে শাস্তি দাও। এই কালুই কাঁচা আমে হলুদ রং করে আমাকে অপদস্থ করার জন্য এমন করেছে। এই দোষী, একে চেপে ধরলে সব গড়গড় করে বলে দিবে। না না, আমি কিছু করিনি। তুমি যখন কিছু করোইনি, তখন তোমার মাথায় হলুদ রং কি করে এলো বলো? না মানে আমি সবটা বুঝতে পেরেছি। কালুই দোষী। কালু, তোর এত বড় সাহস! তুই আমার সাথে চিট করেছিস। তোকে এখন আমি পুলিশে দিব। না না, এমন করো না। আমি সব স্বীকার করছি। আমি কাঁচা আমগুলোতে হলুদ রং করেছি। না, তোর কোনো ক্ষমা নেই। এরপর বান্টি কালুর কোনো কথা না শুনে সোজা পুলিশের কাছে যায়। আর পুলিশ এসে হাজির হয়। এরপর কালুকে টানতে টানতে থানায় নিয়ে যায়। আর টুনি আগের মতোই ফল বিক্রি করে দিন কাটাতে থাকে। মা টুকি, টুনটুন, টিং টিং, তোরা তিনজনই আমার পাশে একটু বস না মা। তোদের একসাথে দেখতে আমার খুব মন চাচ্ছে রে মা। আয়। মা, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? মারে, আমিও হয়তো তোর বাবার মতো তোদের ফাঁকি দিয়ে দূর আকাশের তারা হয়ে যাব রে। শরীরটা ভালো লাগছে না, বড্ড খারাপ লাগছে। না মা, তুমি এভাবে বলো না। তোমাকে কিচ্ছু হবে না। আমরা তিন বোন তোমাকে কিচ্ছু হতে দিব না মা। আমরা এক্ষুনি তোমাকে নিয়ে হাসপাতালে যাব। আর কি রোগ হয়েছে তোমার? তা খুঁটিয়ে বের করিয়ে তোমার চিকিৎসা করাবো। আমার চিকিৎসা করাতে যে অনেক ব্যয় হবে রে মা। আর তোরা তিন কন্যাই এখন অনেক ছোট। আমার চিকিৎসা করানোর মতো তোদের এখনো কোনো সামর্থ্য হয়নি রে মা। মা, তুমি আর একটা কথাও বলবে না। তোমাকে হাসপাতালে নিয়ে যাব মানে যাবই। তিন কন্যা অনেক জোরাজুরির পর তাদের মাকে নিয়ে হাসপাতালে যায়। এরপর ডাক্তার পরীক্ষা করে তাদের জানায়, তোমাদের মায়ের ক্যান্সার হয়েছে, খুব বড় জোর, আর মাত্র 10 দিন বেঁচে থাকবে। তারপর আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, আর এটার কোনো চিকিৎসাও নেই। তোমরা এখানে আর দেরি না করে তোমাদের মাকে নিয়ে বাড়ি যাও, আর এই কয়েকদিন ভালো মন্দ খাবার খাওয়াও। আপনি কি বলছেন ডাক্তার আঙ্কেল? মা আর বাঁচবে না? মা যদি না থাকে তাহলে আমরা তিন বোন কাকে নিয়ে বেঁচে থাকবো? তোমাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই।
তোমরা এবার আসতে পারো। তিন কন্যা আর কোনো উপায় না পেয়ে তাদের মাকে নিয়ে বাড়ি ফিরে যায় আর তাদের সাধ্যের মধ্যে মাকে ভালো মন্দ খাবার খাওয়াতে থাকে। এভাবে দেখতে দেখতে 9 দিন কেটে যায়। ঠিক যখনই 10 দিন পূরণ হতে যায় সেদিনই টুনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে চলে যায়। মা মা, এ তুমি কি করলে? বা আমাদের ছেড়ে চলে গেলে এবার আমরা কি করব? তুমি ফিরে এসো মা, ফিরে এসো। তোমাকে ছাড়া রাতে আমি কার কাছে ঘুমাবো? তুমি ফিরে এসো মা, তোমায় ছাড়া একলা ঘরে ঘুম ধরবে না মা, তুমি ফিরে এসো। তিন কন্যা তাদের মায়ের জন্য একাধারে কাঁদতেই থাকে, কিন্তু কেঁদেও তো কোনো লাভ নেই। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তিন কন্যা একা একাই একটা ঘরে পড়ে থাকতো। এরপর দেখতে দেখতে তিন কন্যা মায়ের শোকটা কিছুটা কাটিয়ে ওঠে। দিদি রে, আমাকে ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দি না দিদি। বোন রে, ঘরে যে আর কিচ্ছু নেই, তোকে আমি কি খেতে দিব বল? দিদি, আমি খেতে না পেলে যে মা আর বাবার মতো দূর আকাশে তারা হয়ে যাব, আমাকে কিছু খেতে দে না দিদি। না রে বোন, তুই এভাবে বলিস না, চল বেরিয়ে দেখি যদি কোথাও কোনো খাবার পাই। তিন কন্যা মিলে খাবারের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়ে। আমাদের দুটো টাকা দিয়ে কেউ একটু সাহায্য করুন, আমার বোনটা যে না খেয়ে আছে। দিদি, কেউ তো আমাদের সাহায্য করছে না রে, সবাই তো মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। এবার কি হবে আমাদের, তুই বল তো? কিচ্ছু হবে না বোন, তুই একদম চিন্তা করিস না, চল সামনের দিকে যেতে থাকি। তিন কন্যা মিলে সামনের দিকে যেতে থাকে। তখন এক কালো কাক ওদের দিকে সামনে এগিয়ে আসে। কি চাই তোদের? তোরা এমন ভিক্ষার থালা নিয়ে বাইরে কেন বসেছিস? তোদের মা বাবা কোথায়, আর থাকিসই বা কোথায় তোরা? আমাদের মা বাবা দুজনেই মারা গেছে, আর আমরা উত্তরের ওই ফাঁকা বাড়িতে 3 বোন থাকি। ফুটের জ্বালা সহ্য করতে না পেরে আমরা ভিক্ষার থালা নিয়ে বাইরে বেরিয়েছি। তিন কন্যার কথা শুনে কালু মনে মনে ভাবে, আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এদের নিয়ে যদি আমি পাচার করে দেই তাহলে অনেক টাকা পাবো। আর এদের তো কোনো বাবা মাও নেই যে এদের খোঁজ করবে আর আমাদের ধরে নিয়ে যাবে। কাকু, আমাদের কথা শুনে চুপ হয়ে গেলে কেন? না রে, তোদের দুঃখের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোদের ক্ষুধা পেয়েছে তাই না? চল আমার সাথে চল, আমি তোদেরকে খাবার খাওয়াবো। ঠিক আছে কাকু, চলো। দুষ্টু কালো কাক তিন কন্যাকে নিয়ে একটা হোটেলে যায়। আর তাদের পেট পুড়ে খাবার খাইয়ে কালু নিজের সাথে তিন কন্যাকে নিয়ে যায়। এদিকে রাতও হয়ে আসে। কাকু, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? তোদের তো কেউ নেই, তাই তোদের একটা বাড়ি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। কালুর কথা বিশ্বাস করে তিন কন্যা কালুর সাথে যেতে রাজি হয়। এরপর কালু তিন কন্যাকে নিয়ে বর্ডারের ওপারে বিক্রি করে দেয় আর মোটা টাকা নিয়ে কালু সেখান থেকে চলে যায়। কাকু, কাকু, আপনি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন? ও কাকু, কাকু! কালু আর পিছন ফিরে তাকায় না। এদিকে কালু যার কাছে বাচ্চাগুলোকে বিক্রি করে দেয় সেই লোক ছিল খুবই দুষ্টু। ও বাচ্চাদের মেরে তাদের কিডনি, চোখ, কলিজা অনেক চড়া দামে বিক্রি করত। এবারও সে তিন কন্যার উপর হামলা করে। কাকু, তুমি এত বড় ছুরি কেন হাতে নিয়েছো? এটা দিয়ে তুমি কি করবে? তোদের জান নিয়ে নিব, হা হা হা। তুমি আমাদের যেতে দাও কাকু, তোমার দোহাই লাগে, আমাদের তুমি যেতে দাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। এত কথা বলিস না তো, আমাকে আমার কাজ করতে দে।
অপরিচিত সেই পাখিটা তাদের মেরে ফেলে। এরপর তাদের চোখ কিডনি বের করে বিক্রি করে দেয়। এদিকে তিন কন্যার অপমৃত্যু হওয়ার কারণে তারা পেতনি কন্যা হয়ে ফিরে আসে। আজ তো বেশ টাকা কামিয়েছি। এগুলো নিয়ে বাজারে গিয়ে আজ একটু খাসির মাংস কিনে নিয়ে আসি, একটু মাংসের কষা খাওয়া যাবে। আমাদের মেরে তুই কিনা খাসি মাংস খাবে? এই এই এ কি তোরা তোরা এমন হলি কি করে? আমাদের এমন অবস্থা কি করে হলো সেটা তো আমাদের থেকে তুই ভালো জানিস। আমি সত্যি জানি না। মিথ্যে বলিস না, তুই হলি পাচারকারী, আর যার কাছে বাচ্চাগুলোকে বিক্রি করিস সেই হলো হত্যাকারী। এবার বল, আজ অবধি কতগুলো বাচ্চার জীবন নরক করেছিস বল। আমি কিছু জানি না, আমাকে দয়া করে যেতে দে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি আরো বাঁচতে চাই। আমরাও তো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুই তো সামান্য কটা টাকার জন্য আমাদের মেরে পেতনি বানিয়েছিস। তাহলে আমরা তোকে কি করে বাঁচতে দেই বল? আমি ভুল করেছি, আমাকে যেতে দে, ছেড়ে দে। পেতনি তিন কন্যা কালুর কোনো কথা না শুনে তাকে মেরে ফেলে। এরপর পেতনি তিন কন্যা তাদের হত্যাকারীর কাছে যায়। মা, আমাদের চোখ আর কিডনি বেচে সেই টাকা দিয়ে মদ কিনে খাচ্ছিস? তবে চিন্তা করিস না, এই খাওয়াই তোর জীবনের শেষ খাওয়া। কে রে তোরা? তুই তোর নেশার ঘরেই থাক, আমাদের চিনে তোর কোনো লাভ নেই। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। পেতনি তিন কন্যা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হত্যাকারীকে মেরে ফেলে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। পাহাড়তলি জঙ্গলে মিনু নামে এক বৃদ্ধা পাখি বাস করত। মিনু অনেক জাদু মন্ত্র জানতো, আর সেই জাদু মন্ত্র দিয়ে মিনু দুটো পেয়ারা বাড়ি তৈরি করে। একটা হলো কালো পেয়ারা বাড়ি, আর একটা স্বাভাবিক পেয়ারা বাড়ি। তোমরা সবাই শোনো, তোমাদের যার যখন কোনো অভাব পড়বে তখনই আমার কাছে আসবে, আমি তোমাদের সব ধরনের সাহায্য করব। ঠিক আছে বুড়িমা, আমরা সবাই তোমার এমন কথা শুনে অনেক খুশি হয়েছি। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। এরপর রাত পেরিয়ে ভোর। এদিকে জঙ্গলের সব অসহায় পাখিরা দুই পেয়ারা বাড়ির সামনে সাহায্যের জন্য ভিড় জমায়। আর মিনুও তাদের সবাইকে টাকা পয়সা শস্য দানা দিয়ে সাহায্য করতে থাকে। তোমাদের সবার এমন উপকারে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এবার যে আমি মরেও শান্তি পাবো। ছি ছি বুড়িমা, এভাবে বলো না। আমরা সবাই প্রার্থনা করি তুমি দীর্ঘজীবী হও আর আমাদের এভাবেই সাহায্য করতে থাকো। সবাই মিনুকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। দুই পেয়ারা বাড়ি আমি তোদের তৈরি করেছি অন্যের অসহায়ত্বে সহায় হওয়ার জন্য। আমি যদি কোনোদিন বেঁচে না থাকি, তোরা দুজন কিন্তু অসহায়দের সাহায্য করা একদম বন্ধ করবি না। নিজেদের এমন ভাবে করবি যাতে করে অন্যদের সাহায্য করার মধ্য দিয়েই তোদের মৃত্যু ঘটে। ঠিক আছে মালকিন, আপনাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যাক, তোদের কথা শুনে আমি একটু শান্তি পেলাম। এরপর রাত হয়ে আসে, আর তার সাথে সাথেই আকাশ পুরো ঘন কালো মেঘে ছেয়ে যায়। মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে, আর তার সাথে ভারী বজ্রপাত। মিনু বাহিরে বসে বসে বৃষ্টি উপভোগ করছিল। হঠাৎ একটা বাজ এসে মিনুর ওপর পড়ে, আর মিনু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই মারা যায়। এ দেখে তো সাধারণ পেয়ারা বাড়ি অনেক কষ্ট পায়, আর কালো পেয়ারা বাড়ি অনেক খুশি হয়। দেখেছিস আমাদের চোখের সামনে কেমন আমাদের মালিক মারা গেল, আর আমরা তাকে বাঁচাতে পারলাম না। বুড়ি মরেছে তাতে আমি অনেক খুশি হয়েছি। এতদিন তো আমি মনে মনে এটাই কামনা করেছিলাম। কালো বাড়ি, এসব তুই কি বলছিস? শোন, আমাদের মালকিন মারা গেছে তাতে কি হয়েছে? আমাদেরকে আমাদের মালকিনের আদর্শ ধরে রাখতে হবে।
কি বললি তুই, কি বললি? আমি কোনো আদর্শ টাদর্শ মানতে পারবো না। আমি তো সবার দুঃখ দেখে মজা পাবো, বুঝেছিস তুই? শোন, এত অহংকার মোটেও ভালো নয়। সাধারণ পেয়ারা বাড়ি কালো পেয়ারা বাড়ির এমন কথাবার্তায় খুবই কষ্ট পায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, ততক্ষণে বৃষ্টিটাও থেমে যায়। আর তখনই সুখী আর শালিক আসে দুই পেয়ারা বাড়ির কাছে সাহায্য চাইতে। দুই পেয়ারা বাড়ি, কাল রাতের ঝড়ে আমাদের ভাঙা বাড়িটা পুরো ভেঙে গিয়েছে। তোমরা আমাকে কিছু টাকা দাও, আমরা সেই টাকাগুলো দিয়ে বাড়িঘর বানাবো। আমাদের কিছু টাকা দাও। আমি তো কোনো টাকা দিতে পারি না, আমি শুধু শস্য দানা দিতে পারি। কালো পেয়ারা বাড়ি টাকা দিতে পারে, তোমরা বরং ওর কাছেই যাও। কালো পেয়ারা বাড়ি, দাও না আমাদের কিছু টাকা। না না, তা কি করে হয় শুনি? আমি তো এত সহজে তোদের টাকা দিতে পারি না, কারণ তোদের দুঃখ দেখতে যে আমার খুব মজা লাগে। আর যে যেভাবে মজা পায় সে তো সেভাবেই মজা দেখবে, তাই না? দয়া করো, তুমি এমনটা করো না গো। আমরা যে আজ খুব অসহায় হয়ে তোমার কাছে এসেছি। তোমরা যদি আজ আমাদের সাহায্য না করো তাহলে আমাদের বাস্তবিকহীন হয়ে পড়ে থাকতে হবে। তুমি বিশ্বাস করো। দিতে পারি, তবে একটা শর্ত আছে। তোদের দুজনকেই মারামারি করতে হবে। যে জিতবে তাকেই টাকা দিব আমি। সুখী আর শালিক নিরুপায় হয়ে মারামারি শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ পর মারামারি করার পর দুজনেই আহত হয়ে মাটিতে পড়ে যায়। যা, আমার মজাটাই সব নষ্ট করে দিলি। তোরা দুজনেই হেরে গিয়েছিস, তাই আমি তোদের কিচ্ছু দিতে পারবো না। যা এখান থেকে। তোমরা দুজন উঠে দাঁড়াও, ওর কাছে কিছু চেয়েও না। ও অহংকারে ডুবে আছে। তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের টাকা দিতে পারবো না, কিন্তু শস্য দানা দিতে পারবো। দুজনেই উঠে সাধারণ পেয়ারা বাড়ির ভেতরে যায় আর প্রয়োজন মতো শস্যদানা নিয়ে তারা বাহিরে বেরিয়ে আসে। এরপর কেটে যায় আরো বেশ কিছুদিন। ততদিনে কালো পেয়ারা বাড়ির অহংকার যেন আরো বেশি তীব্র হতে থাকে। কাউকেই সে আর সাহায্য করে না। একদিন এক নোংরা বৃদ্ধ পাখি আসে সাহায্য চাওয়ার জন্য। দুই পেয়ারা বাড়ি, তোমাদের দানের কথা শুনে আমি অনেক দূর থেকে এসেছি। অ্যাক্সিডেন্টে আমার একটা পা হারিয়ে গেছে। বৃদ্ধ বলে ছেলের বউয়ের কাছেও আমি বেশি হয়ে গেছি। তার উপর পা না থাকার কারণে আমি কোনো কর্ম করেও খেতে পারছি না। ডাক্তার বলেছে 50,000 টাকা লাগবে। আমি জোগাড় করতে পারিনি, তাই আমার নতুন পা লাগানো হয়নি। আমি নতুন পা লাগালে আবার হাঁটতে পারবো। তোমরা যদি আমাকে 50,000 টাকা দাও তাহলে আমার উপকার হতো। এত সহজে তো আমি তোকে টাকা দিব না রে বুড়ো। তোকে যে আগে পা দিয়ে নাচতে হবে। যদি তুই নাচতে পারিস তবেই টাকা পাবি। আমার একটা পা নেই, আমি এক পা দিয়ে কি করে নাচবো? তুমি আমাকে দয়া করে দাও না টাকা। শোন বুড়ো, তোকে যখন আমি নাচতে বলেছি তখন তোকে নাচতেই হবে। অসহায় বৃদ্ধটি নিরুপায় হয়ে নাচতে শুরু করে, কিন্তু এক পা তুলে নাচতে না নাচতে ঠাস করে মাটিতে পড়ে যায় আর বৃদ্ধটি অনেক আঘাত পায়। হে বৃদ্ধ, তুমি আর ওই অহংকারী অধম নিষ্ঠুরের কাছে কিছু চেয়েও না। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে শস্য দানা দিব। তুমি শস্য দানা নিয়ে যাও। বৃদ্ধটি কোনো রকমে উঠে গিয়ে শস্য দানা নেয় আর বাইরে বেরিয়ে এসে বলে, কালো পেয়ারা বাড়ি, তুই অনেক অহংকারী। তুই কাউকে সাহায্য করিস না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই ধ্বংস হয়ে যাবি। আর সাধারণ পেয়ারা বাড়ি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি দীর্ঘজীবী হও। তোর মতো সাধারণ এক বৃদ্ধর অভিশাপে আমার কিচ্ছু হবে না। বৃদ্ধটি কালো পেয়ারা বাড়ির কোনো কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে কেটে যায় আরো কিছুদিন। একদিন হঠাৎ তুমুল বেগে ঝড় উঠে যায় আর সেই বাতাসে দুই পেয়ারা বাড়ি উড়ে খাদের কিনারায় গিয়ে আটকে যায়। কে কোথায় আছো? বাঁচাও, আমি যে খাদে পড়ে যাচ্ছি, বাঁচাও কেউ। এমন সময় কিছু পাখি সেদিক দিয়ে যাচ্ছিল। আরে, দুই পেয়ারা বাড়ি তো খাদে পড়ে যাচ্ছে। তোমরা সবাই চলো, আমাদের সাধারণ পেয়ারা বাড়িকে বাঁচাতে হবে। সবাই মিলে দৌড়ে গিয়ে রশি জোগাড় করে আর সেই রশি সাধারণ পেয়ারা বাড়ির গায়ে লাগিয়ে টেনে উপরে তুলে নিয়ে আসে। তোমরা শুধু সাধারণ পেয়ারা বাড়িকে কেন বাঁচালে? আমাকেও বাঁচাও, আমি যে মরে যাচ্ছি।
না, তুমি অহংকারী। আমাদের সাহায্য করনি কখনো তুমি, তাই আমরা তোমাকে বাঁচাবো না, বরং খাদে ফেলে দিব। এভাবেই কোনো পাখি কালো পেয়ারা বাড়িকে আর সাহায্য করে না। ওগো, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে গেলে, এখন আমি আমাদের দুই সন্তানকে নিয়ে কোথায় যাব? কি করে খাওয়াবো এদের আমি? বাবা, তুমি না বলেছিলে আমি মাধ্যমিক পাশ করলে তুমি আমাকে শহরের একটা বড় কলেজে ভর্তি করিয়ে দিবে, কিন্তু তার আগে তুমি আমাকে এভাবে ফাঁকি দিয়ে কেন চলে গেলে বাবা? কেন চলে গেলে? বাবা, তুমি ফিরে এসো বাবা। দিদি, তুই বাবাকে ফিরে আসতে বল না দিদি। বাবা যে বলেছিল আমি পঞ্চম শ্রেণী পাশ করলে আমাকে সাইকেল কিনে দিবে, তাহলে কেন বাবা আমাদের ছেড়ে চলে গেল দিদি? চলে গেল কেন? ওরে তোরা চুপ কর, তোদের এই আর্তনাদ গুলো যে আমি আর সহ্য করতে পারছি না রে। ওরা তিনজন মিলে অঝরে কান্না করতে থাকে। এদিকে জঙ্গলবাসীরা সবাই রাজু টোনার লাশ নিয়ে কবরস্থানে চলে যায়। এদিকে দেখতে দেখতে দুদিন কেটে যায়। তিনজনই রাজু টোনার শোক কিছুটা কাটিয়ে ওঠে। ও মা, তুমি কান্না করবে না মা, আর কান্না করো না। আমার যে ভীষণ খিদে পেয়েছে মা, তুমি তো জানো মা আমি ক্ষুধা একদম সহ্য করতে পারি না। হ্যাঁ রে বাবা, আমি জানি, তুই বস, আমি রান্না করে নিয়ে আসছি। মিনু চোখের জল ফেলতে ফেলতে রান্নাঘরে যায়। রান্নাঘরে শুধুমাত্র ছিল এক পট চাল আর দুটো আলু। মিনু সেই চালটুকু দিয়ে ভাত রান্না করে আর সেই আলু দুটো সিদ্ধ করে নিয়ে আর চোখের জল ফেলতে ফেলতে মিনু নিজের ছেলের কাছে আসে। রে বাবা, আজকের বনে এটুকুই খেয়ে নে, আমি আজ কাজে গিয়ে তোদের জন্য খাবার নিয়ে আসবো রে বাবা, খাবার নিয়ে আসবো। আচ্ছা দাও মা, এতটুকুই খাই। রকি মায়ের কথা বিশ্বাস করে আর আলু সিদ্ধ দিয়ে ভাতগুলো খেয়ে নেয়। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। মা, মা, আমার বন্ধুরা না অনেক মজা করে দুধ চা খায়, তুমি আমাকে এক কাপ দুধ চাইলে দাও না মা, দাও না, আমি একটু মজা করে দুধ চা খাবো। বাবারে, তুই এমন একটা জিনিস খেতে চাইলি যা আনতে আমাকে অনেক হয়রানি হতে হবে রে বাবা। ভাই, তুই এমন বায়না ছেড়ে দে, আমি তোকে অন্য কোনো দিন দুধ চা খাওয়াবো, কেমন? না, আমার আজই দুধ চা চাই মানে চাই। ওরা কত মজা করে খায়, আমিও খাবো ওদের দেখিয়ে দেখিয়ে। টনি, ওকে আর কিছু বলিস না, তোরা দুই ভাই বোন পড়তে বস, আমি তোদের জন্য দুধ চা নিয়ে আসছি, কেমন? মিনু দুধ চায়ের খোঁজে বের হয়। বেশ কয়েকটা বাড়িতে ঘোরে, কিন্তু কেউই এক কাপ দুধ চা দিতে রাজি হয় না। অবশেষে একটা দোকানে যায়। ও ভাই, আমাকে ফ্রিতে এক কাপ দুধ চা দিন না, আমার ছেলেটা যে ভীষণ বায়না ধরেছে, ও নাকি দুধ চা খাবে, দিন না ভাই, দিন না। আমি এখানে কোনো দান বাক্স খুলে রাখিনি, বুঝতে পেরেছেন? যে এখানে যা চাইবেন আমি আপনাকে ফ্রিতে তাই দিব, চলে যান, চলে যান বলছি। দিন না দাদা, মাত্র একটা কাপ দুধ চা তো, তাই না? এই, এখন কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যা তো, যা এখান থেকে, আমার কাস্টমারদের আসতে দে। ফ্রিতে চা নিতে এসেছে, তাও আবার দুধ চা, যত সব। দোকানদার মিনুকে ধাক্কা মেরে ফেলে দেয় আর মিনু কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ছেলেকে এক কাপ দুধ চা খাওয়াতে না পারার কষ্টে মিনু মাঝ রাস্তায় হাঁটাটা করে। আর ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি এসে মিনুকে ধাক্কা মারে আর মিনু বেচারা সেখানেই মারা যায়। এরপর পথচারীরা মিনুর লাশ নিয়ে বাড়িতে রেখে আসে। মা, মা, তোমার এ কি হলো? মা, কথা বলো মা, ওঠো মা, তুমিও বাবার মতো আমাদের ছেড়ে চলে গেলে মা, ফাঁকি দিলে আমাদের, আমাদের কেন একা করে রেখে চলে গেলে মা? এখন আমরা দুই ভাই বোন কি করব? আমাদের কথা কি তুমি একবার চিন্তা করলে না মা? দিদি, মাও আমাদের ছেড়ে চলে গেল। দুই ভাই বোন চিৎকার করে কাঁদতে থাকে। এরপর প্রতিবেশীরা এসে মিনুর লাশ নিয়ে কবরস্থানে চলে যায় আর দুই ভাই বোন বাড়িতেই কাঁদতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। দুই ভাই বোন বাবা মা হারানোর শোক কিছুটা কাটিয়ে ওঠে। রকি, তুই স্কুলে যা ভাই, আমি ওইদিকে দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। হ্যাঁ রে, তোরও তো কদিন পর মাধ্যমিক পরীক্ষা, তাই না? তুই স্কুলে যাবি না? না রে ভাই, আমি স্কুলে গেলে আমাদের পেট কি খাবে বল, আর পেটে খাবার না দিলে তো আমরা বাঁচতেও পারবো না রে।
বোনের কথায় রকি মন খারাপ করে স্কুলে যায়। এদিকে টুনি কাজের জন্য বাইরে বেরিয়ে পড়ে। অনেক বাড়িতে টুনি কাজ চায়, কিন্তু কেউই তাকে কোনো কাজ দিতে রাজি হয় না। এরপর টুনি একটা মুদি দোকানের সামনে যায় আর দোকানদারকে বলে, কাকু, আপনার দোকানে কি কোনো কর্মচারী লাগবে? লাগবে, তবে সেটা ঠেলা গাড়ি দিয়ে মাল দেওয়া নেওয়া করার জন্য। তুই কি সেই কাজ পারবি? হ্যাঁ কাকু, পারবো। আপনি আমাকে যে কাজ করতে বলবেন আমি সেই কাজই করব। শুধু তার বিনিময়ে আমাকে মাইনে দিলে চলবে। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন 5 টাকা করে দিব। তার বিনিময়ে তুই ঠেলা গাড়ি দিয়ে আমার মাল দেওয়া নেওয়া করবি, আর সেটা আজ থেকেই শুরু করে দে। আচ্ছা ঠিক আছে কাকু। টুনি মুদি দোকানদারের ঠেলা গাড়িতে করে মাল বহন করা শুরু করে দেয়। সারাদিন কাজ করার পর দিন শেষে দোকানদার টুনিকে মাত্র 5 টাকা দেয়, আর সেই টাকা দিয়ে টুনি বাজার করে নিয়ে বাড়ি ফিরে যায়। দিদি, আজ সারাদিন তোর অনেক কষ্ট হয়েছে তাই না রে? আমি স্কুল থেকে দেখেছি তুই ঠেলা গাড়ি দিয়ে ভারী ভারী মাল বহন করছিলি। আম্মা না, তখন অনেক কষ্ট হচ্ছিল রে। ভাই রে, ওটুকু কষ্ট না করলে যে 2 টাকা অর্জন করতে পারবো না, আর 2 টাকা অর্জন না করলে তো আমরা বেঁচে থাকতে পারবো না তাই না? আর তুই না দুধ চা খেতে চেয়েছিলি, চল তোকে দুধ চা খাওয়াবো আমি আজকে। না রে, আমি এখন আর কোনো দুধ চা খাবো না। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে জানিস? তুই কি শুনবি আমার বুদ্ধিটা? হ্যাঁ রে ভাই, বল, কি বুদ্ধি এসেছে তোর মাথায়? আমার ভাইয়ের মাথায় বুদ্ধি এসেছে আর আমি সেটা শুনবো না? বল না, বল, তাড়াতাড়ি বল। তুই রোজ 4 টাকা রোজগার করবি, তার থেকে কিছু টাকা জমিয়ে একটা চায়ের দোকান দিবি, আর সেখানে তুই 1 টাকার দুধ চা বিক্রি করবি, কেমন? যাতে করে ধনী গরিব সবাই দুধ চা খেতে পারবে, আর কাউকে তখন 1 কাপ দুধ চায়ের জন্য হার্ট অ্যাটাক করে মরতে হবে না রে। হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিক কথাই বলেছিস। আজ থেকে আমি অল্প অল্প করে টাকা জমাবো, আর তা দিয়ে 1 টাকার দুধ চায়ের দোকান দিব। এরপর থেকে প্রতিদিন টুনি ঠেলা গাড়ি দিয়ে মালামাল দেওয়া নেওয়া করে যে টাকা পায় তার থেকে অল্প কিছু টাকা জমা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর টুনিও অনেকগুলো টাকা জমা করে। আর সেই টাকা দিয়ে অবশেষে টুনি 1 টাকার একটা দুধ চায়ের দোকান দেয়। খেয়ে যাও, খেয়ে যাও, মাত্র 1 টাকায় সুস্বাদু দুধ চা। দাদারা, দিদিরা, কাকুরা, কাকিরা সবাই এসো, আর তোমরা সবাই খেয়ে যাও আমাদের 1 টাকার দুধ চা। এসো এসো। দেখি দেখি, আমাকে 1 কাপ দুধ চা দাও তো। এই নিন। একে একে অনেকে 1 টাকার দুধ চা খেতে চলে আসে। আরে বাহ, এত সুস্বাদু খাবার আমি আগে কোনোদিন খাইনি। মাত্র 1 টাকায় যে এত সুস্বাদু চা আমি কখনো ভাবতেও পারিনি। একে একে সবাই টুনি আর রকির 1 টাকার চায়ের প্রশংসা করতে থাকে, আর এভাবেই তারা প্রতিদিন 1 টাকার চা বিক্রি করে। আর সেই দুধ চায়ের টাকা দিয়ে টুনি আর রকি ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠে। দেখেছিস ভাই, আজ আমাদের কত টাকা, কত টাকা আমাদের আজকে। এখন আমরা একটা বাড়ি করেছি, একটা দোকান করেছি। আর যদি বাবা মা বেঁচে থাকতেন তাহলে আমাদের এমন উন্নতি দেখে ওরা অনেক খুশি হতো, বল না ভাই? হ্যাঁ রে দিদি, দিদি আমার একটা কথা রাখবি তুই? হ্যাঁ বল না, বল। দিদি তুই আবার পড়াশোনাটা শুরু কর, মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে দে দিদি। আচ্ছা রে ভাই, দিব আমি পরীক্ষা। টুনি তার ভাইয়ের কথা মতো আবারও পড়াশোনা শুরু করে, আর তার পাশাপাশি 1 টাকার চায়ের দোকানটাও চালাতে থাকে। এভাবেই ওদের অনেক সুখী দিন যাচ্ছিল।